টাঙ্গাইলে চোর সন্দেহ পিটুনিতে যুবক নিহত। এদিকে ওবায়দুল কাদেরের পালিত পুত্র কারাগারে। সর্বদলীয় বৈঠক শেষে আসিফ নজরুল, জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত। জানাবো টিউলিপ সিদ্দিককে কেন পদত্যাগ করতে হলো, এবং সর্বশেষ জানাবো ঘোষণাপত্র কারা লিখেছেন জানতে চেয়ে মেলেনি সদুত্তর, বললেন রাশেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইলে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিচতলায় গাইনি ওয়ার্ড থেকে একজনের মুঠোফোন চুরি করার সময় ধরা পড়েন। এ সময় উচ্ছ্বসিত জনতা তাকে গণপিটুনি দিয়ে হাসপাতালের বাইরে নিয়ে আসে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। জেনারেল হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। এছাড়া নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওবায়দুল কাদেরের পালিত পুত্র কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরু কারাগারে। আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ হানিফ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বদলীয় বৈঠক শেষে আসিফ নজরুল, জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সবাই ঐকমত্যের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব। তবে কবে নাগাদ এটি ঘোষণা করা হবে তা পারে জিজ্ঞেস করলে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল ও ছাত্রদের যারা অংশগ্রহণ করেছে সবাই বলেছেন যে এই ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন দেওয়া হয়। তাড়াহুড়ো যেন না করা হয়, অযথা কালক্ষেপণ যেন না করা হয়। আইন উপদেষ্টা বলেন, ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এসেছে। সবার প্রস্তাব বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কোথাও অনৈক্যের সুর নাই উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের বৈঠকে শুধু পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে। সবাই যেন অনুভব করে যে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা তারও আছে। সে ব্যাপারে বিভিন্ন মতামত এসেছে। এটি সুদৃঢ় ঐক্যের পথে সহায়ক হবে। টিউলিপ সিদ্দিককে কেন পদত্যাগ করতে হলো। 1996 সালে আমি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা করার জন্য ঢাকা সফর করি। এটি কোনো সুখকর অভিজ্ঞতা ছিল না। তার বিপরীতে তার ছোট বোনের মেয়ে লেবার পার্টির দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং আকর্ষণীয় খালার সঙ্গে তার সম্পর্কের জেরে তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। শেখ হাসিনার প্রতি ন্যায্যতা দেখাতে বলতে হয় তার অস্বাভাবিক আচরণের পেছনে অজুহাত ছিল। তার রাজনৈতিক কর্মকাণ্ডের মূল ফোকাসে ছিল বাংলাদেশের স্বাধীনতা বা আন্দোলনের নেতা এবং দেশটির প্রথম রাষ্ট্রপতি তার পিতা শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড। ক্যারিশমাটিক বিপ্লবী নেতা শেখ মুজিবুর বাংলাদেশের স্বাধীনতার পর দমনমূলক ও সমাজতান্ত্রিক শাসন হয়ে উঠেছিলেন। 1975 সালে 15 আগস্ট কয়েকজন সেনা কর্মকর্তার নেতৃত্বে একটি দল তার বাসভবনে হামলা চালায় এবং তাকে সপরিবারের 17 সদস্য সহ গুলি করে হত্যা করে। সে সময় 27 বছর বয়সী শেখ হাসিনা ইউরোপ সফরে থাকায় প্রাণে বেঁচে যান। 1981 সালে তিনি দেশে ফিরে আওয়ামী লীগের লাগাম ধরেন। শেখ হাসিনার প্রথম কার্যালয় 5 বছর স্থায়ী হয়েছিল, কিন্তু তার দ্বিতীয় মেয়াদ পরপর 4টি নির্বাচনী বিজয়ের পর গত আগস্টে টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। তবে এসব নির্বাচনী ফলাফলের ব্যাপারে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক রয়েছে। রাস্তা জুড়ে গণবিক্ষোভের মুখে তারা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যেতে হয়। ওই আন্দোলনে প্রায় 2000 মৃত্যু এবং 20,000 লোক আহত হয়েছেন। তিনি দেশ ত্যাগ করে ভারতে যান। দুর্নীতি দমন, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং মানবাধিকার সমুন্নত করা নির্বাচনী প্রতিশ্রুতি থেকে শেখ হাসিনা সরে এসেছিলেন। একজন বাংলাদেশি সাংবাদিক বলেছেন, তিনি বিভ্রান্তিকর বুদ্ধিতে বাস করতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ, যিনি ক্ষুদ্র ঋণ ধারণাকে জনপ্রিয় করেছিলেন, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি এবং উচ্ছ্বাসের সঙ্গে পুনর্গঠন কাজ শুরু করেছেন। শেখ হাসিনা এখন হত্যা মামলা, দুর্নীতি সহ শতাধিক অভিযোগের মুখোমুখি। তার নিকটতম আস্থাভাজন অনেকে আটক হয়েছেন, যেমন বাংলাদেশের ব্যবসায়ী বিদেশি হোল্ডিং কোম্পানির মাধ্যমে লন্ডনে বিশাল সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাদেরও কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। টিউলিপ সিদ্দিক সহ শেখ হাসিনার পুরো পরিবার এখন ফৌজদারি তদন্তাধীন।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের সঙ্গে জড়িত ঘুষ কেলেঙ্কারিতে টিউলিপের অভিযুক্ততা নিয়ে তদন্ত চলছে। শেখ হাসিনার সহযোগীদের কাছ থেকে টিউলিপ লন্ডনে যেসব সম্পত্তি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইউনূস সেগুলো ফেরত পাওয়ারও দাবি তুলেছেন। ইস্যুটি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জন্য দারুণ কোনো মুহূর্ত ছিল না। যদিও মন্ত্রীর মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা দেখতে পেয়েছেন, টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্বের শর্ত ভঙ্গ করেননি। তার মতে, বাংলাদেশের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে উদ্ভূত সম্ভাব্য সুনামগত ঝুঁকির ব্যাপারে তার ও সরকার উভয়ে আরো সতর্ক হওয়া উচিত ছিল। এটা স্পষ্ট টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটেছে, কিন্তু লেবার পার্টি ও কিয়ার স্টারমার তাকে রক্ষার চেষ্টা করেছেন। এমনকি এখন প্রধানমন্ত্রী বলেছেন, টিউলিপ যদি আবার সরকারে যোগ দিতে চান তাহলে ভবিষ্যতে তার জন্য দরজা খোলা থাকবে। টিউলিপ ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। খালার বিরুদ্ধে আনা কারসাজিতে সরাসরি জড়িত থাকার অভিযোগ থেকে টিউলিপ মুক্তি পেতে পারেন, কিন্তু তিনি কি প্রতারণাপূর্ণ নির্বাচন, স্বজনপ্রীতি ও দুর্নীতির বিষয়ে শেখ হাসিনার খ্যাতির ব্যাপারে জানতেন না? তিনি কি খালার সহযোগীদের সম্পত্তি নিজের কাছে তুলে দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তোলেননি? তাছাড়া টিউলিপ ও পার্টির কিভাবে অজানা থাকতে পারে যে 2023 সালের নভেম্বরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের 170 জনের বেশি বিশ্ব ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন বিচারিক হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন। কেবল বিশ্বাসপ্রবণ কেউ এটা ভাবতে পারে টিউলিপ ও লেবার পার্টির শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে জানতো না। মোহাম্মদ ইউনূস টিউলিপকে পরামর্শ দিয়েছিলেন, হয়তো আপনি হাসিনা দুর্নীতির ব্যাপারে বুঝতে পারেননি, কিন্তু এখন তা পেরেছেন। আপনার বলা উচিত, দুঃখিত, আমি এটা তখন জানতাম না, আমি এর জন্য লোকদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি এটা করেছি আর সে কারণে পদত্যাগ করছি। টিউলিপ সিদ্দিক হয়তো ক্ষমা চাননি, তবে তিনি পদত্যাগ করে অন্তত বিলম্বে হলেও সঠিক কাজটি করেছেন। ঘোষণাপত্র কারা লিখেছে জানতে চেয়ে মেলেনি সদুত্তর, বললেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে হতাশ হয়েছি। 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এর পেছনে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে। যেসব আন্দোলন ঘোষণাপত্রে সংযুক্ত করতে বলেছি, যে ঘোষণাপত্র দেখানো হয়েছে তা কারা লিখেছে যে জিজ্ঞাসাবাদ কোনো সদুত্তর পায়নি। মোহাম্মদ রাশেদ খান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ও তাদের দল যাতে নির্বাচন আসতে না পারে তা অন্তর্ভুক্ত করতে বলেছি। ঘোষণাপত্রের জন্য আরেকটি জাতীয় কমিটি বা কমিশন গঠনের আহ্বান জানিয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর আগে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। বৈঠকে অংশ নেওয়া অন্য দলের নেতৃবৃন্দের মধ্যে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান